আজকের সেশন ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমি আগেও দুটো সেশন দিয়েছি। যারা ওই সেশনগুলো মিস করেছে অবশ্যই সেইগুলো দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটা ধরতে তোমাদের সুবিধা হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা যে সমস্ত প্রসেসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মেথড বা নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আর তার সাথে শেখাবো আইআরআর মেথড। একটা প্রবলেম এমন বেছেছি যেটা থেকে দুটোই একসাথে বের করা যাবে। আচ্ছা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। যারা আমার এখনও সাবস্ক্রাইবার নয়, তারা যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকে যে প্রবলেমটা আমি সলিউশন করে দেখাবো, প্রথমে পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে দেখো, শোনো, এইরকম আছে একটা প্রবলেম। এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যাজ টু হুইচ অফ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট it should be undertake. The finance director thinks that the project with higher net present value should be chosen. তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু যার হায়ার, ম্যানেজার ঠিক করেছে বা ফাইন্যান্স ডিরেক্টর ঠিক করেছে যে সেই প্রজেক্টটাই আমরা অ্যাকসেপ্ট করব যার নেট প্রেজেন্ট ভ্যালু বেশি। তাহলে এই নেট প্রেজেন্ট ভ্যালুটা কি সেটা তোমাদের জানতে হবে। আমাদের কি হয়, আমরা যখন কোনো একটা প্রজেক্ট থেকে হয়তো পার ইয়ারে একটা রিটার্ন পাই বা আর্নিং করি, সেই আর্নিং থেকে আমরা কি করি, ক্যাশ ফ্লো বের করি। ক্যাশ ফ্লো কীভাবে বের করতে হয় আগের ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি। সেখানে যে ক্যাশ ফ্লোটা বের হয় সেই ক্যাশ ফ্লোটার প্রেজেন্ট ভ্যালু করা হয়। আমাদের ধরো একটা মেশিন আমরা যদি পারচেস করি, সেই মেশিনটা দেখা যাবে 5 ইয়ার্স 10 ইয়ার্স হয়তো লঙ্গার করছে। তা 5 ইয়ার্স যদি লঙ্গার করে, 5 ইয়ার্সে আমরা ওই মেশিন থেকে যে পরিমাণ পয়সা পাই সেইগুলোকে বলি কি, নেট প্রফিট। সেইগুলোকে বলি নেট প্রফিট। আমরা নেট প্রফিট যেটা পাই, নেট প্রফিটকে আমরা ক্যাশ ফ্লোতে কনভার্ট করি। নেট প্রফিটকে ক্যাশ ফ্লোতে কনভার্ট করতে গেলে করা হয় কি, যেই সমস্ত আমাদের এক্সপেন্ডিচারগুলো প্রফিট অ্যান্ড লসে বসাই, সমস্ত এক্সপেন্ডিচারগুলো কিন্তু ক্যাশ এক্সপেন্ডিচার নয়। কিছু কিছু নন ক্যাশ এক্সপেন্ডিচার আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লসে বসাই। বসানোর পরে নেট প্রফিট বের করি। আমরা যে নেট প্রফিটটা বের করি, ওর থেকে সরকারের ট্যাক্স যদি বাদ দিয়ে দিই, আফটার ট্যাক্স প্রফিট যেটা থাকে, তার সাথে কি করি, আমরা ওই নন ক্যাশ এক্সপেন্ডিচারগুলো আমরা অ্যাড ব্যাক করি। করলে আমাদের যেটা আসে সেটা ক্যাশ ফ্লো বলি। কিন্তু ক্যাশ ফ্লোটা যখন আসে, আমরা ধরো আজকে দাঁড়িয়ে আমরা একটা এস্টিমেট করছি যে ক্যাশ ফ্লোটা আমাদের আসতে পারে পার ইয়ারে এরকম 2 লাখ করে আসতে পারে। হয়তো মেশিনটায় আমরা প্রজেক্টটায় আমরা ইনভেস্ট করেছি 10 লাখ। তো দেখা যায় যে ক্যাশ ফ্লোটা আসে 2 লাখ করে, হয়তো মেশিনটার লাইফ টাইম হচ্ছে 5 ইয়ার্স ধরে যেটা আসবে, সেটার কিন্তু প্রেজেন্ট ভ্যালু কি 2 লাখ থাকবে? ধরো টাকার ভ্যালু তো কমছে, রেডিউস করছে। তো তাহলে আজকে যেটার ভ্যালু 2 লাখ, কালকে 2 লাখটা, আগামী বছরের 2 লাখটা, সেটার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। টাকার যতটা ভ্যালুয়েশন কমে, রেডিউস হয়, সেইখানে একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর পাওয়া যায়। সেই ডিসকাউন্টিং ফ্যাক্টরটাকে ধরে নিয়ে আমরা ওই ভ্যালুটাকে 2 লাখের ভ্যালুটাকে আজকের ভ্যালুতে কনভার্ট করি, তখন ওর ভ্যালুটা কিছুটা কমে যায়। তাহলে ওই ভ্যালুগুলোকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। ওই ভ্যালুগুলোকে আমরা প্লাস করি। ওই ভ্যালুগুলো প্লাস করলে যে পরিমাণ টোটাল টাকা পাই সেইটাকে বলা হয় টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর ওই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা ইনিশিয়াল যে ইনভেস্ট করি, সেই ইনিশিয়াল ইনভেস্টটা বাদ দিলে আমরা ওখান থেকে পেয়ে যাই নেট প্রেজেন্ট ভ্যালু। ধরো মেবি আমরা ফার্স্ট ইয়ারে যে 2 লক্ষ টাকা, ফার্স্ট ইয়ারের তো আজকের ভ্যালুয়েশন, আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে ক্যালকুলেশন করছি, 2024-এ 2 লাখের ভ্যালু 2 লাখই। কিন্তু 2025-এ যে 2 লাখটা আসবে সেটার ভ্যালু কিন্তু 2 লাখ নয়। আজকের বাজার রেটের সঙ্গে 2025-এ তো একই রকম বাজার রেট থাকবে না, মার্কেট রেট সেখানে কি হবে, হাই হবে। তাহলে টাকার ভ্যালুয়েশন কি হবে, কমবে। তো সেখানে আমরা কি করব, ওই ডিসকাউন্টিং ফ্যাক্টর যেটা থাকবে সেই ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে আমরা কি করব, ওটাকে ইন্টু করে দেখবো সেটার ভ্যালু হয়তো এলো 1,90,000। তারপরের ইয়ারটা হয়তো এলো 1,72,000। তারপরের ইয়ারটা হয়তো 1,60,000। এরকম করে যে প্রেজেন্ট ভ্যালুগুলো আসবে ওগুলোকে প্লাস করব, করে তারপরে দেখবো আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু কত পেলাম আর আমরা ইনিশিয়াল কত ইনভেস্ট করেছি। ওই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিলে আমরা যেটা পাই সেটাকেই বলি নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখানে কিন্তু ম্যানেজার ডিসিশন নিয়েছে যে যেটার আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি পাবো সেই প্রজেক্টটা চুজ করবো। হোয়ারাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর বলেছে নেট প্রেজেন্ট ভ্যালু যেটার বেশি হবে, হায়ার হবে, সেটাকে আমরা চুজ করব। কিন্তু ম্যানেজিং ডিরেক্টর থিংস দ্যাট দ্য প্রজেক্ট হুইচ হ্যাজ হায়ার আইআরআর মিনস হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটার ইন্টারনাল রেট অফ রিটার্ন হায়ার হবে, ইজ টু বি আন্ডারটেকেন।
when both project have same initial outlet মানে ইনিশিয়াল যেটা ক্যাশ ইনভেস্ট হয় সেই ইনিশিয়াল ক্যাশ ইনভেস্ট হচ্ছে ইকুয়াল অ্যান্ড লেন্থ অফ দ্য লাইফ ইকুয়াল, দ্য কোম্পানি অ্যান্টিসিপেটেড এ কস্ট অফ ক্যাপিটাল দ্যাট ইজ 10%, এটাকেই বলা হয় ডিসকাউন্টিং ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর ওরা ধরে নিয়েছে কত 10%, অ্যান্ড নেট প্রফিট আফটার ট্যাক্স নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যান্ড ক্যাশ ফ্লো ফর দ্য প্রজেক্ট আর অ্যাজ ফলোজ। তাদের নেট প্রফিটটা এটা ভুল বলেছে, এটা হচ্ছে ক্যাশ ফ্লোটাই দেওয়া আছে, বুঝেছো? নেট প্রফিট ক্যাশ ফ্লো একসাথে হতে পারে না, এটা হচ্ছে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে দুটো প্রজেক্টেরই এইরকম বলে প্রজেক্ট এক্স আর প্রজেক্ট ওয়াই এর ইনিশিয়াল ইনভেস্ট দুটোরই দিয়েছে। এখানে 200 করে করা আছে, কিন্তু এখানে 3টে শূন্য কমন নেওয়া আছে, তাহলে দুটোরই 200 করে দেওয়া আছে। তারপর সেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে তোমাদের একটা ক্যাশ ইনফ্লো হয়েছে, সেইগুলো দেওয়া আছে। তারপরে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট আইআরআর অ্যান্ড এনপিভি, দ্যাট মিনস আইআরআর বের করতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু দুটোরই বের করতে হবে, দুটো প্রজেক্টেরই। তারপরে তুমি রেকমেন্ড করবে কোনটা টেক আপ করা হবে। আর সেখানে এই পিভি ফ্যাক্টরগুলো 10% রেটে একটা বলা আছে আর একটা 20% রেটে পিভি ফ্যাক্টর বলা আছে। তাহলে এইখান থেকে তোমাদের দুটোই বের করতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু আর আইআরআর। চলো দেখো আমি ক্যালকুলেশন কিভাবে করেছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি করবে তোমরা, ক্যালকুলেশনকে শর্টে করার জন্য না, দুটো প্রজেক্ট আছে তো দুবার ক্যালকুলেশন করতে গেলে সেখানে কিন্তু অনেক বেশি সময় লাগবে, আর তোমার টেবিলটাও বড় হবে। তারপরে সেখানে দেখা যাবে বেশিবার খাটতে হবে, ঘর টানতে হবে বেশিবার। যদি ঘর টেনে করো দেখতে সুন্দর হয়, এইভাবে ছকটা করে নেবে। আমি কি করেছি, টোটাল তোমাদের খাতার পেজটাকে দুটো ভাগে ভাগ করবে, ডিভাইড করে নিলে, একটা প্রজেক্ট 1 এর জন্য আর একটা প্রজেক্ট 2 এর জন্য। এখানে তো এক্স ওয়াই বলেছিল, এক্স ওয়াইও লিখতে পারো, প্রজেক্ট এটা এক্স, তাহলে এটা 2 লিখেছিলাম, এটা ওয়াই, প্রজেক্ট ওয়াই। এইবারে দেখো এখানে আমরা ইয়ারগুলো একটা কমনে লিখে নিয়েছি 1 2 3 4 5। এরপরে আমরা এই হাফটা যেটা করেছি না, হাফটা প্রজেক্ট এক্স কে দিয়েছি, সেই প্রজেক্ট এক্স এর ক্যাশ ফ্লোটার একটা কলম করেছি। এরপরে আমরা কি করেছি, 10% ওই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে সেখানে একটা করেছি পিভি ফ্যাক্টর আর একটা প্রেজেন্ট ভ্যালু, আবার 20% প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে একটা পিভি ফ্যাক্টর আর একটা প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই 4টে ঘর করলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো দ্বিতীয় প্রজেক্টটা, সেখানে একটা ক্যাশ ফ্লো কমন করেছি, কমন করে নিয়ে 10% প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে একবার পিভি ফ্যাক্টর একবার প্রেজেন্ট ভ্যালু, আবার 20%-এ একবার পিভি ফ্যাক্টর একবার প্রেজেন্ট ভ্যালু। তাহলে এইভাবে করে নিলে তোমার দেখতেও সুন্দর হলো, একসাথে হয়ে গেল। আর দুবার করলে সেখানে সময় বেশি লাগবে, হ্যাঁ, তোমার খাটুনিও বেশি হবে, আর সেখানে দেখা যাবে যে ঘর টানতেও বেশি হচ্ছে, সব কিছুই বেশি হবে, পরীক্ষক দেখতেও অসুবিধা হবে। এখানে দুটো পাশাপাশি কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে না? দেখো এখানে আমাদের ফার্স্ট ইয়ারে ক্যাশ ফ্লো ছিল, প্রজেক্ট এক্স এর আলোচনা করছি, ক্যাশ ফ্লো ছিল এরকম, ফার্স্ট ইয়ারে ছিল 35, দ্যাট মিনস 35, 3টে শূন্য কিন্তু কমন নেওয়া আছে। তাহলে কমন নেওয়া থাকলে সেখানে কি হবে, 35,000 ছিল, এটা 35,000, 80,000, 90,000, 75,000, 20,000 এই ক্যাশ ফ্লো। আর আমাদের 10% যদি আমরা পিভি ফ্যাক্টর ধরি, তাহলে সেখানে পিভি ফ্যাক্টর গুলো এসছে এরকম 0.91, এটা দেওয়া ছিল কিন্তু এগুলো সমস্ত বসিয়ে দিয়েছি। এইবারে এই ক্যাশ ফ্লোকে এই পিভি ফ্যাক্টর দিয়ে ইনটু করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার? ক্যাশ ফ্লো আর পিভি ফ্যাক্টর তাকে ইনটু করলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। তাহলে দিস ইনটু দিস করে আমরা এগুলো বসিয়েছি পরপর, ঠিক আছে। আবার 20% যখন পিভি ফ্যাক্টর, তখন 20% পিভি ফ্যাক্টরে আবার এই ক্যাশ ফ্লোকে এই পিভি ফ্যাক্টর দিয়ে ইনটু করলে পাবো 20% প্রেজেন্ট ভ্যালু। তাহলে এইগুলো ইনটু করে করে বের করেছি, ঠিক আছে। এইবারে দেখো আমরা এই প্রেজেন্ট ভ্যালু যেটা পেয়েছি তার টোটালটা পেয়েছি 229.15, এটাই পেয়েছি 180.65। তাহলে এটা প্রজেক্ট 1 এর ক্যালকুলেশন হয়ে গেল। তারপরে প্রজেক্ট 2 এ চলো, প্রজেক্ট 2 এর ক্যাশ ফ্লো গুলো অন্যরকম, তাহলে এইগুলো আছে, কিন্তু পিভি ফ্যাক্টর গুলো তো একই হবে। 10% পিভি ফ্যাক্টর হচ্ছে এইগুলো, 20% পিভি ফ্যাক্টর এইগুলো। তাহলে আমরা কি করেছি, ক্যাশ ফ্লোকে পিভি ফ্যাক্টর দিয়ে ইনটু করে বের করেছি কি প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু গুলো বের করেছি, তাহলে দিস ইনটু দিস করে এটা পেয়েছি। তাহলে আমরা সেখান থেকে আমরা কি করেছি, সমস্ত প্রেজেন্ট ভ্যালু গুলো বের করে নিয়েছি। দুটো মেথডেই আমরা বের করে নিয়েছি, মানে দুটো পিভি ফ্যাক্টর যে আছে। এখানেও দেখো
এখানে 10%-এ আমরা কি করেছি, ক্যাশ ফ্লো ইন্টু দিস করে এটা বের করেছি, দিস ইন্টু দিস ইন্টু দিস ইন্টু দিস ইন্টু দিস। এবার এটা করার পর আমরা এখানে 20% রেটে যখন করেছি, 20%-এর যে পিভি ফ্যাক্টর, 20%-এর পিভি ফ্যাক্টর আর 20%-এর যে এই ক্যাশ ফ্লো যেটা আছে, সরি ক্যাশ ফ্লোটা তো কমনে, এই ক্যাশ ফ্লো আর 20%-এর পিভি ফ্যাক্টর দুটো ইন্টু করে আমরা এইগুলো বের করেছি, প্রেজেন্ট ভ্যালুগুলো পরপর বের করে গেছি। সেকেন্ড ইয়ারের ক্যাশ ফ্লোর সঙ্গে আবার সেকেন্ড ইয়ারের পিভি ফ্যাক্টর গুণ করে এখানে বসিয়েছি। পরপর বসিয়ে আমরা এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু পেলাম 218.76, এখানে 196.79। তাহলে এইটা যেটা পেয়েছি এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এইবারে দেখো আমার প্রজেক্টগুলো ইনিশিয়াল ইনভেস্ট করতে হয়েছিল কত, ইনিশিয়াল ইনভেস্ট করতে হয়েছিল 200 মানে হচ্ছে এখানে 3টে শূন্য কমন নিয়ে আমি বলছি। তাহলে ইনিশিয়াল ইনভেস্ট করতে হয়েছিল, সেটাকে বলি ক্যাশ আউটফ্লো 200। তাহলে আমরা 229.15 পেয়েছি বা 229.15 পেয়েছি, তাতে 200 আমাদের ইনিশিয়াল ইনভেস্ট করতে হয়েছিল। তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু কত, দিস মাইনাস দিস। তাহলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লো যেটা আছে সেটা মাইনাস করলে বেরোবে নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এখানেও তাই, এটা থেকে এটা মাইনাস করলাম, এখানে পেলাম নেট প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে কি দেখো মাইনাস, কারণ 200 ইনভেস্ট করেছি পেয়েছি 180, তাহলে তো মাইনাস হচ্ছেই তো, তাহলে এটা মাইনাস বেরিয়েছে। এখানেও দেখো, এটা দেখো এখানে 218.76 আমরা পেয়েছি, আর আমরা ইনিশিয়াল ইনভেস্ট করতে হয়েছিল কত, 200। এখানে মাইনাস করলে এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু পেয়েছি প্লাস ফিগারে। কিন্তু এখানে দেখো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু এসেছে 196.79, কিন্তু আমরা 200 ইনভেস্ট করেছি, তাহলে এখানে মাইনাস ফিগারে এসে গেছে 3.21। তাহলে আমাদের যে ফাইন্যান্স ডিরেক্টর আছে, ফাইন্যান্স ডিরেক্টরের মতামত অনুযায়ী আমরা যদি ডিসিশন নিতে যাই, সে বলেছিল যে প্রজেক্টটার প্রেজেন্ট ভ্যালু বেশি হবে, নেট প্রেজেন্ট ভ্যালু বেশি হবে, সেই প্রজেক্টটায় আমরা ইনভেস্ট করব। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমরা কোনটার প্রেজেন্ট ভ্যালু বেশি দেখতে পাচ্ছি, আমরা তো এখান থেকে দেখতেই পাবো না। আমরা কি করে দেখতে পাবো, কারণ হচ্ছে 10%-এ দেখতে পাচ্ছি এখানটা বেশি এসেছে নেট প্রেজেন্ট ভ্যালু, কিন্তু 20%-এ দেখেছি এখানে মাইনাস বেশি হয়ে গেছে। আবার এখানে দেখছি 10%-এ এটার তুলনায়, প্রজেক্ট এক্সের তুলনায় এখানে কম নেট প্রেজেন্ট ভ্যালু এসছে, কিন্তু 20%-এ লসটাও কম হয়েছে। তাহলে কোন প্রজেক্টটা তুমি নেবে, তাহলে এখানে কনফিউজ হয়ে যাবে তো। তাহলে এই কনফিউশন দূর করার জন্য আমাদের অ্যাকচুয়াল এদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হয়, যে এদের অ্যাকচুয়াল ডিসকাউন্টিং ফ্যাক্টরটা তাহলে নিশ্চয়ই আমাদের ঠিক দেওয়া নেই। অ্যাকচুয়াল যেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওই পয়েন্টে হয় কি জানলে, ওটাকে বলা হয় IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নে এই ক্যাশ আউটফ্লো আর ক্যাশ ইনফ্লো দুটোই ইকুয়াল হবে। এই যে প্রেজেন্ট ভ্যালুটা আসবে না, প্রেজেন্ট ভ্যালুটা আসবে, এই টোটাল প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ আউটফ্লো দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে যে রেটে টোটাল প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ আউটফ্লো ইকুয়াল, সেই রেটটাকে বলা হয় IRR। তাহলে IRRটা যার বেশি, সেই দিকে গেলেই আমাদের সুবিধা হবে ডিসিশনটা নিতে। নাহলে এইখানে দেখে তুমি কি করে ডিসিশন নেবে, 10%-এ দেখছো সেখানে প্রজেক্ট এক্স হচ্ছে বেশি প্রফিট দিচ্ছে, কিন্তু 20%-এ দেখছো প্রজেক্ট এক্সে বেশি লস হচ্ছে, তাহলে কি করে ডিসিশন নেবে, তাহলে ডিসিশন নিতে পারবে না। তাহলে সেখানে IRR বের করতে হবে। তাহলে এইটার IRR কত আর এটার IRR কত, তা কি করে বের করবে। দেখো আমাদের দেখছি ডিসকাউন্টিং ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যত বেশি হচ্ছে বা যত বাড়ছে, আমাদের কিন্তু প্রেজেন্ট ভ্যালু তত কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে বলতে পারি এমন একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে পুরো এই 10% বা 20%-এর মিডিলে এমন একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটায় আমরা নেট প্রেজেন্ট ভ্যালু যেটা পাবো, মানে নেট প্রেজেন্ট ভ্যালুটা যেখানে 0 আসবে, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ আউটফ্লো ইকুয়াল হয়ে যাবে। তাহলে সেই পয়েন্টটা কোথায়, তাহলে সেই পয়েন্টটা বের করার জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি এরকম, IRR। প্রজেক্ট 1-এর করছি IRR তো 10% তো হবেই, প্লাস তার থেকে আরো একটু বেশি হবে। এবার কতটা বেশি হবে, তুমি দেখো এখানে দেখছি আমরা যেটা পেয়েছি, প্রেজেন্ট ভ্যালু যেটা পেয়েছি সেটা কত, 229.15। তাহলে 229.15 পেয়েছি, এখানে পেয়েছি কিন্তু 180.75।
10.65 তোমাদের একটা বোঝার সুবিধার জন্য একটু করে দিয়ে এরকম করবে। 10%-এ আমরা পেয়েছি কত? 229.15। এটা রাফে ক্যালকুলেশন করে নেবে। 20%-এ আমরা পেয়েছি 180.65। তাহলে আমরা এর মিডিলে দেখছি আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 200। তাহলে আইআরআরটাও এর মিডিলে হবে। ঠিক আছে, এবার আইআরআরটা বের করতে গেলে আমরা কি করি, যেহেতু এর মিডিলে হবে, এদের দুজনের মধ্যে না একটা রিলেশন আছে, রিলেশনটা লিখলেই হয়ে যায়। সেই রিলেশনটা হচ্ছে এইরকম। তোমরা যদি একেবারে লিখতে না পারো তাহলে রিলেশনটা লেখো, রিলেশনটা দিয়ে বুঝতে অনেক ইজি হয়। দেখো আইআরআর মাইনাস উপরেরটা মানে কত? 10%। নিচে হবে নিচেরটা মাইনাস উপরেরটা, মানে 20% মাইনাস 10%। ঠিক আছে, ইকুয়ালস টু এখানেও তাই 200 মাইনাস উপরেরটা, 200 মাইনাস 229.15। নিচে হবে নিচেরটা মাইনাস উপরেরটা, মানে 180.65 মাইনাস উপরেরটা মানে 229.15। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন। বলো রিলেশনটা বুঝতে পেরেছো? তাহলে এখানে রিলেশন হচ্ছে আমরা বলছি যে আমাদের এমন একটা পিভি ফ্যাক্টরের রেট আছে যে রেটটা হচ্ছে 10%-এর উপরে কিন্তু 20%-এর কম। তাহলে এদের দুজনের মিডিলে আমাদের এখানে দেখছি আমরা 10%-এ টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়েছি কত? 229.15, আর 20%-এ পেয়েছি 180.65। কিন্তু আমাদের পাওয়া উচিত ছিল কত? 200। যেখানটা ইকুয়াল বলছি, প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেখানে ইকুয়াল হবে, তা সেই জায়গাটা এর মিডিলে। তাহলে আমরা কি করব? 200 পাচ্ছি এর মিডিলে, এখানে 200 লিখে টিক চিহ্ন দিয়ে দেবে। এদিকে আইআরআরটাও তাহলে এর মিডিলে আসবে। তাহলে রিলেশনটা হচ্ছে এরকম, আইআরআর মাইনাস উপরেরটা নিচে করবে, উপরেরটা মাইনাস নিচেরটা, ইকুয়ালস টু এখানেও 200 মাইনাস উপরেরটা বাই নিচেরটা মাইনাস উপরেরটা। এই একই রিলেশন দুদিকটা লিখলাম। এটাকে সলিউশন করলেই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, চলো এইটা মুছে দিচ্ছি, আমি এটাকে সলিউশন করে দিচ্ছি। তাহলে এটাকে সলিউশন করলে এখানে দেখো 10, আর দুদিকে সব জায়গায় পার্সেন্টেজ, এখানে সব কিছুতেই পার্সেন্টেজ আছে। আইআরআরও তো পার্সেন্টেজ, সব পার্সেন্টেজ, উপরের পার্সেন্টেজ নিচে পার্সেন্টেজ কেটে দিলাম। তাহলে আইআরআর মাইনাস 10/10 এখানটা করছি। আইআরআর মাইনাস 10 বাই কত হয়ে আছে? 10। অনিস ওই দিকটা ক্যালকুলেশন করো। এটা হচ্ছে উপরে 29.15 আর নিচেটা মাইনাস করো, 180.65 মাইনাস 229.15। যেটা বেরোলো ওটাও মাইনাসে বেরিয়েছে, উপরেটাও মাইনাসে। উপরে মাইনাসে আছে 29.15 আর নিচে বেরিয়েছে মাইনাসে কত? 40 কত বললে? বুঝে দিয়েছো? 48 পয়েন্ট বলো। $180.65 মাইনাস 229.15 48.5। আচ্ছা, এইবার আমরা কি করব? এইখানে দুটোই মাইনাসকে ক্যান্সেল করে দিই, এটা ডিভাইড করো, দেখো কত হচ্ছে। ডিভাইড বাই 0.601। আচ্ছা, আইআরআর মাইনাস 10 ইকুয়ালস টু এখানটা বেরিয়েছে 0. কত বললে? 601। তাহলে এদিকে 10 ডিভাইড ছিল, ওদিকে ইন্টু হোক, তাহলে এটা হলে 6.01। তাহলে আইআরআর ইকুয়ালস টু এই দিকের মাইনাস 10টা ওদিকে কি হয়ে যাবে? প্লাস 10 প্লাস 6.01। দ্যাট মিনস আইআরআর হচ্ছে 16.01%। বলো, হলো? বোঝা গেল? তাহলে 16.01% দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু কত বেরোবে? 200। আর ইনিশিয়াল ক্যাশ আউটলেট কত, ক্যাশ আউটফ্লো কত, সেটাও 200। তাহলে ওখানে নেট প্রেজেন্ট ভ্যালু কত বেরোবে? 0।
তাহলে প্রজেক্ট 1 এর ক্ষেত্রে আমরা আইআরআর পেলাম কত 16.01। চলো এবার প্রজেক্ট 2 এ সিমিলার ক্যালকুলেশন করব। তাহলে সিমিলার ক্যালকুলেশন করলে এখানেও দেখো, এখানে বলছি আমরা 10% পেয়েছি, একটু প্লাস প্রেজেন্ট ভ্যালু পেয়েছি, তাহলে আর 20% কিন্তু মাইনাস নেট প্রেজেন্ট ভ্যালু পেয়েছি। তাহলে রেটটা নিশ্চয়ই ওর মিডিলে আছে, যেখানটায় 0 হবে, তাহলে রেটটা যদি মিডিলে থাকে তাহলে এখানেও ক্যালকুলেশনটা ওই রকম। তাহলে এখানেও ক্যালকুলেশনটা করবো। এই দেখো আইআরআর মাইনাস 10%। আচ্ছা, এটা প্রজেক্ট 1 করে দিয়েছি, এবার প্রজেক্ট 2 করছি। হ্যাঁ, প্রজেক্ট ওয়াই এর করছি। তাহলে এইখানে ক্যালকুলেশন তো একই হবে, আইআরআর মাইনাস 10% বাই 20% মাইনাস 10%। আর এখানে করব 200 মাইনাস বেশিটা কত আছে 218.76। আর নিচে করব নিচেরটা মাইনাস কমটা মাইনাস বেশিটা, তাহলে এটা করব 196.79 মাইনাস 218.76 করো, এটা মাইনাস করো, উপরেরটা তো পেয়ে যাচ্ছ। আচ্ছা, উপরে পাচ্ছ 18 মাইনাস 18.76 মাইনাস 21.97 ডিভাইড করো, ডিভাইড করে দেখো কত হচ্ছে। 0.854। তাহলে 0.854, তার সঙ্গে এই ডিভাইড বাই 10 যেটা ছিল ইন্টু করি, 10 ইন্টু করলে 8 পয়েন্ট সামথিং, তাহলে 8.54 আর এইদিকে 8.54, এদিকে 10 মাইনাস ছিল, ওদিকে গিয়ে প্লাস হোক, বলে হচ্ছে 18.54 আর ওটা বেরিয়েছিল দেখো 16.01। তাহলে 16.01 আর প্রজেক্ট 2 তে হচ্ছে পাচ্ছি 18.54%। তাহলে এখানে ম্যানেজিং ডিরেক্টর যে ডিসিশনটা নিয়েছিল, দেখো যে ডিসিশনটা নিয়েছিল ম্যানেজিং ডিরেক্টর কি, যে আমরা আইআরআর যার বেশি সেই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। তাহলে তার মেথডটা অনেক ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু আমাদের ফাইন্যান্স ডিরেক্টর সে যে ডিসিশনটা নিয়েছিল যে যার প্রেজেন্ট ভ্যালু বেশি, নেট প্রেজেন্ট ভ্যালু বেশি, সেটাকে অ্যাকসেপ্ট করব। তো সেখানে দেখছি 10% এর বেশি আর 20% দেখছি এর বেশি, 20% সরি এটার বেশি, মানে এখানে লস কম, এখানে লস বেশি। তাহলে 10% দেখছিলাম যে আমরা প্রজেক্ট এক্স সেটা বেশি প্রফিটেবল, আর 20% যখন পিভি ফ্যাক্টর তখন দেখছি প্রজেক্ট ওয়াই প্রফিটেবল। তাহলে সেখানে ডিসিশনটা কিভাবে নেব? আমরা তো পারফেক্ট আমাদের যে পিভি ফ্যাক্টর সেটা তো জানতাম না, এই তো এখন ক্যালকুলেশন করলাম বলে জানতে পারলাম, আইআরআর ক্যালকুলেশন করলাম বলে। তাহলে আগে জানতাম না, আগে 10% 20%-এর মধ্যে আমরা কি ঘুরছিলাম, আমরা ধাঁধায় ঘুরছিলাম যে পার্সেন্টেজটা কোথায় হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই প্রেজেন্ট ভ্যালুতে গেলে, নেট প্রেজেন্ট ভ্যালুতে গেলে সেখানে কিন্তু ডিসিশন নেওয়াটা আমাদের ভুল হতো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আমরা দেখতাম এই প্রথম দিকে তাকিয়ে না, এখানের দিকে তাকিয়ে প্রজেক্ট এক্সকে আমরা অ্যাকসেপ্ট করতাম। আর প্রজেক্ট এক্সকে অ্যাকসেপ্ট করলে কি হতো বলতো, পরবর্তী সময় ডিসকাউন্টিং ফ্যাক্টর যদি বেশি হয় সেখানে দেখতাম প্রজেক্ট এক্সে লস আসবে, ঠিক আছে না। কিন্তু আমরা আইআরআর যখন বের করলাম, আইআরআর বের করতে গিয়ে প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে দেখলাম 16 পয়েন্ট সামথিং হয়েছিল, আর প্রজেক্ট ওয়াই এর ক্ষেত্রে দেখলাম 18.54%। তাহলে সেখানে প্রজেক্ট ওয়াইটা হচ্ছে আমাদের কি করব, আমরা অ্যাকসেপ্ট করব। সেখানে আমাদের যেহেতু আইআরআর বেশি, তাহলে একটু স্টেটমেন্ট লিখে দেবে তোমরা যে অ্যাজ পার আইআরআর প্রজেক্ট ওয়াই ইজ মোর প্রফিটেবল ফর আওয়ার প্রজেক্ট বা ফর আওয়ার ফার্ম। সো উই শুড অ্যাকসেপ্ট প্রজেক্ট ওয়াই। এটুকু একটু স্টেটমেন্ট লিখে দেবে। তাহলে ওখানে কমেন্ট করতে বলেছিল, কমেন্টটা ওইভাবে লিখে তোমরা লিখে দেবে লাস্টে প্রজেক্ট ওয়াইটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তাহলে এইখানে এই অঙ্কটার মধ্যে আমি দুটো মেথডস কিন্তু শিখিয়ে দিলাম, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আর একটা হচ্ছে আইআরআর মেথড। তাহলে এই দুটো মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আইআরআর মেথডে না
আমাদের ধরো এই দুটো যে দিয়েছিল, একটাই প্লাস বেরিয়েছে একটাই মাইনাস বেরিয়েছে, তাই তার মিডিলে হবে এটা জানতে পেরে গিয়েছিলাম। কিন্তু দুটোই যদি প্লাস বেরোতো তাহলে তো আমাদের যে পিভি ফ্যাক্টর আরো বাড়াতে হতো যতক্ষণ না মাইনাস আসবে। তা কত করতে থাকবো এইরকম, তখন তো বুঝতে পারবো না। তখন কি করতে হয়, আমাদের ফ্যাক্টর বের করতে হয়। তাহলে ওই যে ফ্যাক্টরটা বেরোয় না, আমাদের পিভি ফ্যাক্টরের টেবিল আছে। ওই পিভি ফ্যাক্টরের যে টেবিল আছে, এটা 5 ইয়ার্স টেবিল দেখবো। 5 ইয়ার্স টেবিলে দেখবো ওই 1 পয়েন্ট যেটা বেরোচ্ছে আমার, ওই টেবিলে কোথায় আছে, কোন পার্সেন্টেজে আছে। তখন দেখতাম সেখানে প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে দেখতাম 16%ই আছে, 16%ই ওই ওই ফ্যাক্টরটা কাজ করছে, ওই ফ্যাক্টরটা আছে। তাহলে 16% হলে তাহলে 16% বলে দিতাম। আবার এইটার ক্ষেত্রে ওই ফ্যাক্টরটা ওই টেবিলে কোথায় আছে দেখতাম, যে পার্সেন্টেজে আছে সেই পার্সেন্টেজটাই আইআরআর হতো। কিন্তু পরীক্ষার সময় কি হয় বলতো, পরীক্ষার সময় তো তোমাকে ওই বড় টেবিলটা দিতে পারবে না পিভি ফ্যাক্টরের, সেখানে কিন্তু তোমাকে নিচে বলেই দেবে যে তোমার 10% থেকে হয়তো 16%-এর মধ্যে আইআরআরটা তার মধ্যেই ঘোরাঘুরি করছে। তাহলে তোমাকে কি করতে হতো, সেখানে একটা 10%-এর টেবিল, একটা 12%-এর টেবিল, এরকম 2 করে ডিফারেন্স করে করে একটা 4টে টেবিল 5টা টেবিল তোমাকে করতে হতো। করে তোমাকে দেখতে হতো কোন খানটায় আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ আর ক্যাশ আউটফ্লোর পরিমাণ ইকুয়াল। অর্থাৎ যে জায়গায় নেট প্রেজেন্ট ভ্যালু কত আসবে, 0। 0 কোন জায়গাটা আসছে, যে পার্সেন্টেজে আসছে সেই পার্সেন্টেজটাই হচ্ছে আইআরআর। ঠিক আছে, তাহলে আইআরআর মেথডটাও মোটামুটি বোঝা গেল। আর নেট প্রেজেন্ট ভ্যালু তো সিম্পল আছে, নেট প্রেজেন্ট ভ্যালুও বোঝা গেল। তাহলে এই দুটো মেথড আজকের ক্লাসে ক্লিয়ার করলাম। এরপরে তোমাদের এখনো বাকি থাকলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এই দুটো মেথড আমার পরের ক্লাসে আমি তোমাদের করে দেখিয়ে দেব। এই দুটো মেথড হওয়ার পর সমস্ত ক্লাসগুলো তোমরা দেখো, দেখে অঙ্কগুলো করতে পারছো কি, নিজেদের হাতে যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখো যে তোমরা নিজেরা নামাতে পারছো কি। যদি না নামাতে পারো কমেন্ট করে জানাবে, আমি আরো ক্লাস দেব। কোনটায় অসুবিধা হচ্ছে, কোন মেথডটায় অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে বলবে, কমেন্টে বলবে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি কিন্তু সেইটার উপর ক্লাস দেব। ঠিক আছে, আজকের মতো এইটুকু। তাহলে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।